আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আইনের সংস্কারের মাধ্যমে বিধিমালা প্রস্তুত করে দিতে হবে। নির্বাচন কমিশনে RFED টক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা হবে, এরপর কমিশনের এখতিয়ারে আসবে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ইসি ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টক অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, সংস্কার কমিশনের অনেক প্রস্তাব কমিশন বাস্তবায়ন করবে, কিন্তু যেসব প্রস্তাব কমিশনের স্বাধীনতাকে খর্ব করবে সেগুলো মানবে না। আমাকে ইলেকশনটা করতে হবে, তো আমার মতামতটা দিতে হবে না? গ্রহণ করলে আমাদের কি অসুবিধা হবে, আমাদের অসুবিধার কথাটা তুলে ধরতেছে। আই এম গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড আই এম গাইডেড বাই দ্য ল অফ দি ল্যান্ড। রিফর্মস কমিশন রিপোর্ট আসছে, আমার মতামতটা যে না, আমি যদি চুপ করে বসে থাকি তো, কিন্তু পরে যদি সব কিছু অ্যাকসেপ্ট হয়ে যায় তখন তো বলবো যে আপনি তখন তো কিছু বললেন না। আমার কনসার্নটা তো আমাকে রেকর্ড করে রাখতে হবে যে এই অসুবিধা আমার হবে। সিইসি বলেন, ডিসেম্বরে ভোট করতে চাইলে তফসিলের আগেই সব সংস্কার ও আইন কানুন পরিবর্তন করতে হবে। এবার ভোট কেন্দ্র পাহারা দেবে ভোটাররা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি। রুলস অফ দি গেমটা যত দ্রুত সম্ভব একটু ফিক্স করে দিতে হবে, যাতে আমরা কাজটা চালিয়ে যেতে পারি। তারপরেও আমরা আমাদের প্রিলিমিনারি ওয়ার্কগুলো করে রাখতেছি, হোমওয়ার্কগুলো করে রাখতেছি, যাতে অ্যাজ সুন অ্যাজ দি রুলস অফ দি গেম আর ফিক্সড, যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি কাজে। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে সিইসি বলেন, তফসিলের আগ পর্যন্ত যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়ে ইসি ভোট করবে। শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার্ড থাকে আমরা দেখতে চাই। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। লেট আস সি কি হয়, কি দাঁড়ায়। যেসব কর্মকর্তা গত 3টি নির্বাচনে অনিয়মের সাথে জড়িত ছিল তাদের শনাক্ত করা হবে। তারা কেউ আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আতিকা রহমান, RTV, ঢাকা। নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারের বেশিরভাগ উপদেষ্টা জুলাই আগস্টের চেতনা ধারণ করে না। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েকদিন ধরেই নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিএনপি নেতাদের বিরোধপূর্ণ মন্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি মহাসচিবের একটি মন্তব্যকে ঘিরে উত্তাপ আরও ছড়িয়ে পড়ে। তার কিছুটা দেখা গেল জাতীয় প্রেস ক্লাবের এই অনুষ্ঠানেও। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ জনগণ প্রত্যাখ্যান করবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগলে জুলাই আগস্টের সহস্রাধিক ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলেও মনে করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, তাহলে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। একই মত উঠে আসে স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের কথায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আগস্টের চেতনা ধারণ করে না বেশিরভাগ উপদেষ্টা। অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়। কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু তিনি একজন সাহসী রাষ্ট্রনায়ক হিসাবে। খান আলামিন, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসার মতো পরিস্থিতি দেশে এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন এই উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারে কোনো দূরত্ব নেই। নিরপেক্ষ সরকারের যে দাবি বিএনপি তুলছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম মানে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। আর না, অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সম্পৃক্ততা থাকায় তার বিরুদ্ধে কোর্ট এই আদেশ দেন। এ নিয়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মোট 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়া 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 2 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে নির্বিচারে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি যখন র্যাবের দায়িত্বে ছিলেন তার সময়ই জুলাই এবং আগস্ট মাসের যে গণ অভ্যুত্থান হয়, তাই হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি। 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য। কিছু আছেন সিভিলিয়ান, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য এবং এমপি, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতারা আছেন। বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি একমাত্র সেনাবাহিনীর অফিসার যিনি গ্রেপ্তার আছেন। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করানো হয়। শুনানি শেষে আদালত তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বলে জানান চিফ প্রসিকিউটর। মুকুল চোকদার এবং এসআই মালেক তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এর আগে 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। মন্ত্রিত্ব হারানোর পর এবার যুক্তরাজ্যের এমপি পদ থেকেও পদত্যাগ করতে বিরোধীদের চাপের মুখে পড়েছে টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগের দাবিতে বিরোধীরা বিভিন্ন স্থানে চালাচ্ছেন গণসংযোগ, বিতরণ করছেন লিফলেট। সোমবার টিউলিপের বিরুদ্ধে একটি পিটিশন দায়েরের কথা রয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ফের আলোচনায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর এবার তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এমপি পদ থেকে পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে গণসংযোগ। সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছেন বিরোধীরা। টিউলিপকে নিজের নির্বাচনী এলাকায় জনগণের মুখোমুখি করতে সোমবার একটি পিটিশন দায়ের হওয়ার কথা। তার বিরুদ্ধে 3.9 বিলিয়ন পাউন্ড অর্থ নয়ছয়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে কনজারভেটিভ পার্টির ক্যামডন শহরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিস ডগলাস বলেন, টিউলিপকে দেখে যতটা সহজ সরল মনে হয়, বাস্তবে টিউলিপ এর বিপরীত। এর আগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে $5 বিলিয়ন তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। যদিও টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ব্রিটিশ সরকারের নৈতিক বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্তের আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে উপদেষ্টা লরি ম্যাগনাস জানান, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জনসাধারণকে বিভ্রান্ত করেছেন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। নিম্নমানের ইভিএম মেশিন ক্রয় ও প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনে অভিযান চালিয়েছে দুদক। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, আরও নথি চাওয়া হয়েছে। কত টাকা অনিয়ম হয়েছে এবং কারা জড়িত তা শনাক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এদিকে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের 11টি ব্যাংক হিসেবে 52 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, সাবেক
সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ কানাডার নাগরিক। তিনি বাংলাদেশ সরকারের প্রভাব ও অর্থ ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে বসেছেন এবং সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাপক দুর্নীতি করেছেন। আমাদের অনুসন্ধান দল দেখছেন সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। ডোনাল্ড ট্রাম্পের আদেশে সব ধরনের বৈদেশিক সাহায্যের অর্থায়ন বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAID-এর অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সংস্থাটির বাংলাদেশ কার্যালয় এক চিঠিতে এ তথ্য জানায়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে চুক্তি, কাজের আদেশ, অনুদান, কোঅপারেটিভ চুক্তির অধীনে সরাসরি USAID ও বাংলাদেশে বাস্তবায়নকারী অন্যান্য সংস্থার কার্যক্রম স্থগিত করেছে। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প তার বিদেশি উন্নয়ন সহায়তার কার্যক্রমে 90 দিনের স্থগিতাদেশ দেন। এশিয়ার মধ্যে সংস্থাটির সবচেয়ে বেশি প্রকল্প চলছে বাংলাদেশে। এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে সংস্থাটির প্রকল্পভুক্ত বেশ কয়েকটি NGO। এদিকে সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না। এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে সরকার এই বছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে বলেও জানান তিনি। সারাদিন তল্লাশি চালিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার থেকে 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার, 1,005 গ্রাম স্বর্ণ ও বেনামে 70 লাখ টাকার FDR পেয়েছে দুদক। এর আগে 19 জানুয়ারি এসকে চৌধুরীর বাসায় তল্লাশি চালায় দুদক। পরে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে দুপুর থেকে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে ম্যাজিস্ট্রেট সহ দুদকের 7 সদস্যদের একটি দল অভিযান চালায়। দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে এই অভিযান চালানো হয়। আগামীকাল এই মালামাল রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ব্যাংকের গভর্নর। বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে বিকল্প হিসেবে ভাবছে সরকার। চীন সফর থেকে ফিরে এসে এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কুনমিংয়ে কয়েকটি বিশেষায়িত হাসপাতালকে বাংলাদেশের রোগীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। একই সাথে ভিসা সহজ এবং ফি কমানোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে বাংলাদেশ। উপদেষ্টা জানান, ঋণ শোধের সময় 30 বছর করতে একমত বেইজিং। চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরের কালিয়াকৈর শফিপুর ওয়ামি পার্লামেন্ট ক্যাম্প মাঠ প্রাঙ্গণে চায়না লংলি ফ্রেন্ডশিপের আয়োজনে দুস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন। তিনি বলেন, 1976 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের যতগুলো বড় প্রকল্প রয়েছে অধিকাংশগুলোতে চীনের সহায়তা রয়েছে। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করে বলে জানান পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। এর আগে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে 2021 সালের 6 জুলাই ঢাকায় পরিমণির সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে। এই মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুল জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।